আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভানেত্রী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বেশ কিছু বিতর্কিত ও সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছেন। তার সমর্থকরা উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য তার নীতিকে প্রশংসা করেন, তবে বিরোধীরা তাকে কৃতিত্ববাদী শাসন, মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করার অভিযোগে অভিযুক্ত করেন। তো ওনার যত বিতর্কিত কর্মকাণ্ড ছিল সেগুলোর মধ্যে একটি হলো মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিএসএ এই আইনটিকে সরকারের সমালোচক, সাংবাদিক এবং বিরোধী দলগুলিকে দমন করার জন্য ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। 2018 সালে পাশ হওয়া এই আইনের অধীনে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে অনেকেই সামাজিক মিডিয়ায় সরকারের সমালোচনা করেছেন। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সরকারের সমালোচনা করেছেন তাদের জন্য এই আইনটা করা হয়েছিল। গুম, খুন ও অতিরিক্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। মানবাধিকার সংগঠনগুলি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এবং পুলিশ দ্বারা গুম, খুন মানে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং ক্রসফায়ারে হত্যার ঘটনাকে নিয়মিতভাবে নথিভুক্ত করেছে। বিরোধী কর্মী ও সাংবাদিকদের টার্গেট করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এরপরে নির্বাচনী স্বচ্ছতা। 2014 ও 2018 সালের নির্বাচন। 2014 সালের জাতীয় নির্বাচনে বিরোধী দলগুলি অংশগ্রহণ থেকে বিরত থাকে এবং ভোটার উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। 2018 সালের নির্বাচনে মধ্যরাত্রে ভোট বক্স ভরাট সহ ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সেই সময়। অর্থাৎ 2014 এবং 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে ব্যাপক কারচুপি সহ আরও অনেক অভিযোগ ছিল। বিরোধী দলগুলির দমন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিরোধী দলগুলির নেতাদের গ্রেপ্তার, মামলা ও কারাবন্দী করার ঘটনা রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত দেয় বলে সমালোচনা করা হয়। অর্থনৈতিক নীতি ও দুর্নীতি। এর মধ্যে মেগা প্রকল্প ও ঋণ। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পগুলির অর্থায়ন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশ্বব্যাংক 2012 সালে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে যায়, যদিও পরে বাংলাদেশ নিজস্ব তহবিলে প্রকল্পটি সম্পন্ন করে। এরপরে রয়েছে আয় ব্যয় বৈষম্য। অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও সম্পদ কেন্দ্রীভূত হওয়া এবং ধনী গরিব ব্যবধান বাড়ার সমালোচনাও আওয়ামী লীগের আমলে হয়েছে। এছাড়াও রয়েছে রোহিঙ্গা সংকট। মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়। শেখ হাসিনা সরকার 2017 সালে 10 লক্ষ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দেয়, যা আন্তর্জাতিকভাবে সে সময় ব্যাপক প্রশংসিত হয়। তবে শরণার্থী শিবিরের ভয়াবহ অবস্থা এবং স্থানীয় জনগণের উপর চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যর্থ হয়েছে বলেও মনে করা হয়। নিপীড়নমূলক আইন ও মিডিয়া নিয়ন্ত্রণ মানে মিডিয়া সেন্সরশিপ। সরকার সমালোচনামূলক সংবাদ মাধ্যমগুলিকে লাইসেন্স বাতিল, বিজ্ঞাপন বন্ধ বা মামলার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। বাংলাদেশের প্রেস ফ্রিডম সূচকে অবনতি ঘটেছিল এই আওয়ামী লীগের শাসনামলে। সাংবিধানিক পরিবর্তন। 2011 সালে সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়,
যা বিরোধী দলগুলির কাছে সরকারের নির্বাচনী প্রভাব বাড়িয়েছে বলে মনে করা হয়। ব্যক্তিগত ক্ষমতা কেন্দ্রীয় ভবন। শেখ হাসিনা 2009 সাল থেকে টানা ক্ষমতায় ছিলেন এবং তার প্রশাসনকে একদলীয় শাসন এর দিকে এগোনোর জন্য সমালোচনা করা হয়। তার পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। মানে তার যেই রাজনৈতিক কাছের লোক এবং পরিবারের লোক, তারা ব্যাপকভাবে আসলে বিভিন্ন সেক্টরে প্রভাব বিস্তার করেছিল। এটা মোটেই আসলে মিথ্যা কথা না। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। পশ্চিমা দেশগুলি এবং মানবাধিকার সংগঠনগুলি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের অবনতির জন্য শেখ হাসিনা সরকারের একাধিকবার সমালোচনা করেছিল। তবে চীন ও ভারতের মতো দেশগুলো বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্ক সবসময় আসলে বজায় রেখেছিল এবং ভারত এখন পর্যন্ত আসলে শেখ হাসিনাকে স্থান দিয়েছে। গত বছরের যেই আপনার 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়ে ভারতেই অবস্থান করছে। সরকারের যুক্তি। শেখ হাসিনার সমর্থকরা যুক্তি দেন যে তার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটালাইজেশন এবং নারী ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তারা নিরাপত্তা ও স্থিতিশীলতার নামে কঠোর পদক্ষেপকে সমর্থন করেছে। অর্থাৎ এই যে শেখ হাসিনা সরকারের যে সমস্ত সমর্থক ছিল দলীয়, এটা তাদের আসলে মতামত। শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক বাংলাদেশের রাজনীতির একটি জটিল দিক। তার সমর্থক ও বিরোধীদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে তীব্র বিভক্তি রয়েছে। অর্থাৎ যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগকে সমর্থন করে, তারা সবসময় শেখ হাসিনা যেটা বলেছে সেটাকে সমর্থন জুগিয়েছে। অপরদিকে যে বিরোধী দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য দল, এর মধ্যে আরো উল্লেখযোগ্য একটি দল হচ্ছে জামায়াত ইসলাম, তাদের প্রতি আসলে দিনকে দিন আসলে যতটা কঠোর হওয়া যায় আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেই কঠোরতা গ্রহণ করেছে। তো এই যে আসলে শেখ হাসিনা এখন বর্তমানে উনি পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছে এবং আপনারা জানেন যে গত 2 দিন আগে আসলে একটা বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হলো থাইল্যান্ডে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি বৈঠক করেছে এবং সেখানে হাসিনার ব্যাপারেও কথা হয়েছে। হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এবং এই হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত থেকে আসলে এই হাসিনা বা আওয়ামী লীগকে সমর্থন করে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সেটা আমদানি রপ্তানির ক্ষেত্রে ভিসা জটিলতা তৈরি করা হয়েছে এবং যার ভুক্তভোগী কিন্তু এখন নিজে ভারত। ভারতের কৃষকরা বাংলাদেশে যে সমস্ত পণ্য রপ্তানি করত সেগুলোর ন্যায্য মূল্য পাচ্ছে না, যার ফলে তারা রাস্তায় সেই পণ্যগুলো ফেলে এক ধরনের প্রতিবাদ করছে। এছাড়াও বাংলাদেশের যে একটা বড় অংশ পর্যটক ভারতে যেত, ভিসা জটিলতার কারণে আসলে ভারত বিমুখ হয়ে গেছে বাংলাদেশি পর্যটকরা, যার ফলে যেই কলকাতায় যে সমস্ত ব্যবসা বাণিজ্য বাংলাদেশের উপর নির্ভর করে গড়ে উঠেছিল, সেই সমস্ত ব্যবসা বাণিজ্যের একেবারে চরম করুণ পরিণতি। এবং ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্ন গণমাধ্যমে এই সমস্ত ব্যবসায়ীরা কিন্তু ভারত সরকারের বিপক্ষেই কথা বলছে এবং তারা যে কোনো মূল্যে এই দুই দেশের সম্পর্ককে আবার আগের মতো করার জন্য তাগিদ দিচ্ছেন। তো আমরা আসলে অপেক্ষা করে দেখতে থাকি যে সামনে কি ঘটে। ভালো থাকবেন সবাই।